আসসালামু আলাইকুম ফোর্থ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাদেরকে সেকেন্ড অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমরা আজকে ও ক্লাস অনেকটাই শুরু সুন্দর করি। ম্যাম। তোমরা অলরেডি জেনেছো আজকে কি ক্লাস হবে, তাই না? আজকে আমরা গত ক্লাস যেটা করেছিলাম সেটারই একটু কন্টিনিউশনে যাব। তার আগে আমরা লেনিনের যুদ্ধকালীন সাম্যবাদ পড়েছিলাম, গৃহযুদ্ধের কারণগুলো দেখেছিলাম। আজকে যে যে জায়গাটা এসে আমরা শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করব। সেটা হচ্ছে লেনিনের লেনিন যুদ্ধ পরবর্তী বা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য বা অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার একটি প্রধান পদক্ষেপ ছিল কি? যুদ্ধকালীন সাম্যবাদ নীতি। যুদ্ধকালীন সাম্যবাদ ছিল। হ্যাঁ, এটাও একটা পদক্ষেপ ছিল, কিন্তু যুদ্ধকালীন সাম্যবাদের ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। যুদ্ধকালীন সাম্যবাদটা আমরা দেখেছিলাম যে পুরোপুরি সফল হয়নি। হ্যাঁ, গৃহযুদ্ধ থেকে উত্তরণে সহায়তা করেছিল। তারপরে বলশেভিকদের কিছুটা হলেও আস্থা ফিরে এসেছিল, কিন্তু পুরোপুরি সার্থক হয়নি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য। বিশেষ করে অর্থনীতির পুনর্গঠনের জন্য লেনিন কিছু পদক্ষেপ নিয়েছিলেন, স্পেশালি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য। এই যে স্পেশাল যে পদক্ষেপটা ছিল, যে ওনার যে কৌশলটা ছিল, সেটাই হচ্ছে নতুন অর্থনৈতিক পরিকল্পনা অথবা নিউ ইকোনমিক পলিসি বা প্ল্যান। অনেকে প্ল্যান বলে, নিউ ইকোনমিক প্ল্যান, অনেকে বলে নিউ ইকোনমিক পলিসি, কিন্তু মূলত এটা একটা পলিসি ছিল, একটা কৌশল ছিল, একটা নীতি ছিল। এখন এই যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছিলেন তার স্পেসিফিক কিছু কারণ দেখাতে হবে নাকি? জি ম্যাম। আমাদেরকে একদম স্পেসিফিক কারণ দেখাতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে তৈরি করতে হবে পরীক্ষা উপযোগী করে। এখন আমরা যে অর্থনৈতিক নীতির যে কারণগুলো বা প্রেক্ষাপটটা দেখব, সেটা আমরা যদি বলি তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা দেখব বা যে কারণটা দেখব সেটা কি? তোমরা কি প্রথম বিশ্বযুদ্ধের কথা তো জানো, গত ক্লাসেও আমরা আলোচনা করেছি। প্রথম বিশ্বযুদ্ধ যে দেশগুলো অংশগ্রহণ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে, সেই দেশের মধ্যে রাশিয়াও একটা প্রধান দেশ ছিল। ইউরোপীয় বড় দেশগুলোর মধ্যে রাশিয়া একটি বড় অংশগ্রহণকারী দেশ ছিল। যেটা বলছিলাম, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং 1917 সালে রাশিয়ায় পরপর বড় দুটো বিপ্লব হয়েছিল। একটা ফেব্রুয়ারি বিপ্লব, আরেকটা হচ্ছে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব। অর্থাৎ অক্টোবর মাসে যে সমাজতান্ত্রিক বিপ্লবটা হয়েছিল বলশেভিক দলের নেতৃত্বে, এই জন্য এই অক্টোবর মাসের বিপ্লবটাকে অনেকেই বলে অক্টোবর বিপ্লব, আবার কেউ বলে সমাজতান্ত্রিক বিপ্লব, কেউ বলে বলশেভিক বিপ্লব। যেহেতু বলশেভিকদের নেতৃত্বে হয়েছিল এই জন্য এটাকে বলশেভিক বিপ্লবও বলে। বলশেভিক বিপ্লবের পরে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। তখন তারা এই প্রথম বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ ঘোষণা দিয়ে নিজেদেরকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে উইথড্র করে নিল, প্রত্যাহার করে নিল। প্রত্যাহার করে নেওয়ার পরে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মীমাংসা হলো উড্রো উইলসনের 14 দফার ভিত্তিতে প্যারিস শান্তি সম্মেলনে। সেখানে দেখা গেল যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলা কিংবা যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোকে অক্ষশক্তি এবং মিত্র শক্তিতে ভাগ করা হলো। যারা মিত্র শক্তিতে ছিল বা যারা জয়ী হলো তারা ছিল মিত্র শক্তির পক্ষে, এবং জয়ীদের মধ্যে ক্ষতিপূরণ ভাগাভাগি হলো। কিন্তু রাশিয়া যেহেতু যুদ্ধ থেকে বের হয়ে আসলো, সেজন্য রাশিয়া কোনো ক্ষতিপূরণ পেল না। তার মানে হচ্ছে যুদ্ধে অংশগ্রহণের পরে যে ব্যয়ভার রাশিয়াকে বহন করতে হয়েছে, যে ক্ষতিপূরণ রাশিয়ার হয়েছে, যে ক্ষতি হয়েছে রাশিয়ার সামরিক বেসামরিক, তার কোনোটাই কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে তাদের কাভার করা আর সম্ভব হয়নি। যেহেতু তারা যুদ্ধ থেকে বের হয়ে আসছিল, ক্ষতিপূরণ তারা কোনো কিছুই পায়নি। এটা হচ্ছে একটা বিষয়। তার মানে হচ্ছে খরচ বা ব্যয় যেটুকু হয়েছে, ক্ষতি যেটুকু হয়েছে, সেটা ক্ষতিই রয়ে গেছে, সেটা পুষিয়ে ওঠার আর কোনো সুযোগ ছিল না।
এরপরে অর্থনীতির বিভিন্ন দিকে আরো অনেক ঘাটতি সৃষ্টি হয়েছিল, যেমন কৃষি এবং শিল্প উৎপাদনের মাত্রা অনেক বেশি কমে গিয়েছিল এবং 1913 সালে যে মাত্রা ছিল, এই 1917 সালের পরে কিংবা 1917 থেকে 18 থেকে 21 সালের মধ্যে সেই মাত্রা 1913 সালের চেয়েও কমে গিয়েছিল। স্বাভাবিকভাবেই বলশেভিক সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং সময় ছিল এটা, যেহেতু তাদের অর্থনীতি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া অভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল, যেমন আমরা বলেছিলাম যে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারপরে প্রতি বিপ্লবীরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাচ্ছিল। প্রতি বিপ্লবী হচ্ছে যারা বলশেভিকদের বিরোধী ছিল, বলশেভিক সরকারকে সমর্থন দেয়নি, বিশেষ করে যার সমর্থিত সরকার ছিল, অস্থায়ী সরকার সমর্থিত সরকার গোষ্ঠী ছিল, তারা প্রতি বিপ্লবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল এবং তারা বলশেভিক বিরোধী ছিল। এমনকি বলশেভিকদেরকে যারা সমর্থন করেছিল তারাও অনেকেই এই সময়ে বলশেভিকদের নীতি এবং আদর্শের বিরুদ্ধে বিভিন্ন স্থানে স্লোগান দিয়েছে। সেই স্লোগানটা ছিল সোভিয়েত সরকার নিপাত যাক বা সমাজতন্ত্র নিপাত যাক, বলশেভিক দল নিপাত যাক, এরকম বিভিন্ন রকমের স্লোগান তারা দিয়েছে। সোভিয়েত সরকারের এই জিনিসগুলো এছাড়াও এর সঙ্গে যোগ হয়েছিল 1920 সালে ভোলগা অঞ্চলে একটা খরা হয়েছিল, যেখানে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। 1920 সালে ক্রনস্টাডে একটা নৌ বিদ্রোহ হয়েছিল, সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছিল, একটা বিদ্রোহ হয়েছিল। সেটাও বলশেভিক সরকারের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ ছিল। এই সব কিছু মিলিয়ে রাশিয়ার তখন একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা আসে না যতক্ষণ পর্যন্ত একটি দেশের অর্থনৈতিক কাঠামো কিংবা একটি দেশের অর্থনীতি স্থিতিশীল না থাকে। এজন্য প্রতিটি সরকারেরই প্রথম টার্গেট থাকে অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির জন্য প্রতিটি দেশের সরকার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে, বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে এবং লেনিনও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যেটা আমরা বলছি নতুন অর্থনৈতিক পরিকল্পনা। নতুন শব্দটা যেহেতু আসছে, তার মানে হচ্ছে যে এক্সিস্টেড একটা অর্থনৈতিক পরিকল্পনা ওই সময় রাশিয়ায় ছিল, সেটার এগেইনস্টে নতুন কিছু প্রবর্তন করা কিংবা নতুন কিছু উদ্ভাবন করা, এরকম একটা পরিকল্পনা দ্রুত, যাতে করে অর্থনীতি পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ আমরা প্রতিটা ক্ষেত্রে দেখছি যে উদ্দেশ্য যদি আমরা বলি, সেই উদ্দেশ্যটা ছিল শতভাগ হচ্ছে অর্থনীতির পুনর্গঠন এবং দ্রুত অর্থনীতির পুনরুদ্ধার। এরকম একটা পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়নে অর্থনীতি মোকাবেলা করার জন্য কিংবা নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেটাকে অনেকেই বলে যে রাশিয়ার পতনশীল এবং যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিতে শ্বাস প্রশ্বাস চালুর একটা পদ্ধতি ছিল কিংবা শ্বাস প্রশ্বাস চালুর একটা প্রক্রিয়া ছিল এই নতুন অর্থনৈতিক পরিকল্পনা। তার মানে কি? তার মানে শ্বাস প্রশ্বাসের শব্দটা যখন আসছে বা বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে একটা দম বন্ধ পরিবেশ। হ্যাঁ, এবং সাময়িকভাবে বলশেভিক সরকারের সংকট কাটিয়ে ওঠার জন্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন। আমরা যখন যুদ্ধকালীন সাম্যবাদ পড়ছিলাম, তখনও কিন্তু আমরা বলছিলাম যে এটা একটি সাময়িক ব্যবস্থা। যখন বলশেভিকদের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে, যখন বলশেভিক সরকার তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ সবকিছুতে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করার সুযোগ পাবে বা সুযোগ আসবে, মানুষ যখন বলশেভিকদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তখন এই যুদ্ধকালীন সাম্যবাদ বা
নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা নতুন অর্থনৈতিক নীতি এগুলো তখন উইথড্র করে নেওয়া হবে। যুদ্ধকালীন সাম্যবাদের যখন আমরা ক্লাস নিই তখন আমরা দেখেছিলাম যে প্রথম দিকে তারা কিছুটা সফল হলেও অর্থনীতির ক্ষেত্রে খুব একটা সফলতা পায়নি। এই জন্যই মূলত অর্থনীতির জন্য নতুন করে একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়েছিল লেনিন সরকারকে। বলছিলাম যে নেপের যে উদ্দেশ্যগুলো ছিল কিংবা নতুন অর্থনৈতিক নীতির যে উদ্দেশ্যগুলো আমরা দেখেছিলাম সেখানে হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করেছি সেইটারই মূলত উত্তরণ ঘটানোর জন্য এই উদ্দেশ্যগুলো স্পেসিফিক করা হয়েছিল। এবং উদ্দেশ্য হচ্ছে প্রধান যদি আমরা বলি তাহলে হচ্ছে গ্রামীণ কৃষকদেরকে উৎসাহিতকরণ এবং বাজার অর্থনীতি চাঙ্গাকরণ। কেন বাজার অর্থনীতি কিংবা গ্রামীণ কৃষকদেরকে উৎসাহিত করার প্রয়োজন মনে করলো লেনিন? কারণ হচ্ছে সাধারণ যে মানুষ তারা সামাজিক নিরাপত্তা চায় এবং অর্থনৈতিক নিরাপত্তা চায়। আমি বাজারে যেটুকু আমার জিনিসটা আমার যেটুকু সামর্থ্য আছে যাব, আমি সেটুকু মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী আমি বাজার করে নিয়ে আসবো। আমি বাইরে যাব, আমি নিরাপদে বাসায় ফিরবো। এর বাইরে কিন্তু সাধারণ যে একেবারে মানুষগুলা তারা কিন্তু খুব বেশি কিছু বোঝে না কিংবা খুব বেশি কিছু তাদের চাওয়ারও থাকে না সরকারের কাছে। যাই হোক, তো এইরকম অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কিংবা বাজার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য লেনিন কিছু খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল মার্চ 1921 বলশেভিক দলের 10ম অধিবেশনে। এটাকে এই নতুন অর্থনৈতিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তীতে এই নামে এটি পরিচিত এখনো পর্যন্ত। 10ম অধিবেশনে লেনিনের খসড়া প্রস্তাবটাকে সবাই গ্রহণ করেছিল এবং বলশেভিকদের যে নীতি কৃষি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, এটা আমরা পরে দেখব যে বলশেভিকরা এটাকে কিভাবে নিয়েছিল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে নিয়েছিল। এর আগে আমরা দেখেছি প্রেক্ষাপটের মধ্যে যে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ছিল, আদর্শিক দ্বন্দ্ব ছিল একটা সোভিয়েত সরকারের সঙ্গে, অভ্যন্তরীণ রাজনীতিবিদদের বাইরের বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছিল, তার কারণ বাইরে যারা ছিল পুঁজিবাদী সমাজ কিংবা গণতান্ত্রিক সরকার তারাও এইটাকে সহজে নিতে চায়নি, সমাজতান্ত্রিক আদর্শটাকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে নিতে চায়নি। এই সব কিছু মিলিয়েই একটা যে খারাপ অবস্থা ছিল সেখান থেকে উত্তরণের একটা প্রচেষ্টা হচ্ছে এই সোভিয়েত ইউনিয়নের বা নতুন অর্থনৈতিক নীতি। এখন নতুন অর্থনৈতিক নীতির যে বিষয়টি, এটি লেনিন নিজেই বলেছেন যে এটি হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ থেকে অথবা সমাজতান্ত্রিক আদর্শকে 2 পা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1 পা পিছিয়ে যাওয়া, অর্থাৎ এটা সাম্যবাদী আদর্শের সঙ্গে কিছুটা হলেও সাংঘর্ষিক। এই জন্যই উনি এই বলছিলেন যে অর্থনীতির মূল কাঠামোগুলো অক্ষুণ্ণ রেখে বাজার অর্থনীতি চাঙ্গা করার জন্য কৃষকদেরকে কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়ার একটি কৌশলই হচ্ছে এই নতুন অর্থনৈতিক পরিকল্পনা। এখন এই নতুন অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে বা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির সঙ্গে আমাদেরও কিন্তু একটি অর্থনৈতিক ব্যবস্থার মিল আছে। যে কোনো দেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য খুব দ্রুত উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নিতে হয়। এখন আমরা দেখব নতুন অর্থনৈতিক নীতির প্রধান যে নীতিগুলো বা প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কি ছিল। প্রথমে হচ্ছে কৃষি এবং শিল্পের সমন্বয় সাধন। কৃষি এবং শিল্পের সমন্বয় সাধন বিষয়টি হচ্ছে রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক কৃষি সংগ্রহের নীতি বাতিল করে কর প্রথা প্রচলন করা। রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক কৃষি সংগ্রহ হচ্ছে সাম্যবাদের বৈশিষ্ট্য, কিন্তু এখন বলা হচ্ছে যে এই কর প্রথা প্রচলন করা হবে, কৃষি সংগ্রহের নীতি পরিত্যাগ করা হবে। এছাড়া নির্দিষ্ট পরিমাণ শস্যের চেয়ে উদ্বৃত্ত যদি থাকে তাহলে কৃষক সেগুলো খোলা বাজারে বিক্রি করতে পারবে বলে ঘোষণা করা হয় এবং
খোলা বাজারে বিক্রি করতে পারবে বলে বলা হয়। তাতে করে 1924 সালে শস্যের পরিবর্তে কর হিসেবে নগদ অর্থ প্রচলন করা হয়। যখন বলা হলো যে খোলা বাজারে উদ্বৃত্ত বিক্রি করতে পারবে, তার মানে হচ্ছে যে কৃষকরা অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে তাদের উৎপাদনের জন্য, তারা বেশি উৎপাদন করার জন্য, যেহেতু তারা বিক্রি করতে পারবে, সাম্যবাদের আদর্শের বাইরে গিয়ে যেহেতু এটা করা হচ্ছে, তারা বাজারে বিক্রি করতে পারবে এবং সঞ্চয় তারা গঠন করতে পারবে, পুঁজি গঠন করতে পারবে। এই সুবিধার জন্য কৃষকরা অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে এবং তারা অনেক বেশি উৎপাদনের জন্যও চেষ্টা করে এবং সেখানে শতভাগ সফল হয়েছিল বলা যায় বলশেভিক সরকার। যেসব কারখানায় 20 জনের কম শ্রমিক ছিল সেখানে ব্যক্তি মালিকানা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা চালানোরও অনুমতি দেওয়া হয়, ব্যক্তি মালিকানা ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হয়। খনি, পরিবহন, বৃহদায়তন কৃষি উদ্যোগ প্রভৃতি ক্ষেত্রে মুনাফার ভিত্তিতে ব্যবসা স্বীকৃত হবে বলে ঘোষণা করা হয়। ছোট ছোট কারখানা বেসরকারীকরণ করা হয় এবং বড় কারখানাগুলোকে জাতীয়করণ করা হয়। কিন্তু সাম্যবাদী আদর্শে কিন্তু বা সমাজতান্ত্রিক আদর্শে কিন্তু জাতীয়করণই হচ্ছে মূল নীতি। কিন্তু এখানে যেহেতু একটি নতুন কৌশল অবলম্বন করা হয়েছে, যেহেতু নতুন অর্থনৈতিক পরিকল্পনা করা হয়েছে, এজন্য দ্রুত অর্থনীতি সম্প্রসারণের জন্য, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, পুনর্গঠনের জন্য এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছিল, যাতে করে বেসরকারীকরণ কারখানাগুলো জাতীয়করণ, বড় কারখানাগুলো জাতীয়করণ করা হয় এবং ছোট ছোট কারখানাগুলো ব্যক্তি উদ্যোগে ছেড়ে দেওয়া হয়। ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক থেকে সেখানে তাদেরকে সুযোগ দেওয়া হলো যে ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক থাকবে না। যদি বড় বড় কারখানায় কেউ করতে চায়, ট্রেড ইউনিয়নের সুযোগ তাদের জন্য থাকবে, তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে, কিন্তু সেখানে বাধ্যবাধকতা থাকলো না। এখন এই যে সুযোগগুলো দেওয়া হলো, বিশেষ করে পুঁজি সংগ্রহের সুযোগ, উদ্বৃত্ত বাজারে বিক্রি করার সুযোগ, তারপরে ট্রেড ইউনিয়নের জন্য স্বাধীনতা দেওয়া হলো, করতেও পারে নাও করতে পারে, ছোট ছোট কারখানাগুলো ব্যক্তি মালিকানা ছেড়ে দেওয়া হলো, তাহলে স্বাভাবিকভাবেই তখন এই জিনিসগুলো জনগণকে অনেক বেশি আশ্বস্ত করলো, অনেক বেশি অনুপ্রাণিত করলো এবং তারা চাইলে নিজেদের পুঁজি সংগ্রহের সুযোগ ও সৃষ্টি হলো। এই সুযোগগুলো যে দেওয়া হলো, এই সুযোগগুলোকে সবগুলো মিলিয়ে আমরা বলছি, এই সুযোগগুলো সবগুলো মিলিয়ে আমরা বলছি যে এটা হচ্ছে কৃষকদের জন্য অনেকখানি অনুপ্রেরণামূলক এবং অনেকখানি কি বলবো, বাজার অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করার জন্য কতখানি সফল ছিল সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তবে এই বিষয়টিও লেনিন বলেছিলেন যে এটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের প্রতি জনগণের আস্থা যখন ফিরে আসবে তখন এটি বাতিল করা হবে এবং 1924 সালের মধ্যেই অর্থনৈতিক নীতির প্রয়োজন আর ছিল না, কারণ 1924 সালের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বাজার অর্থনীতিও চাঙ্গা হয়েছিল এবং সোভিয়েত জনগণও সোভিয়েত সরকারের প্রতি, সমাজতান্ত্রিক সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছিল। এই যে অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা, এই শব্দটা থেকে আবারও আমাদের এই বাংলাদেশের কথা মনে পড়ে। বাংলাদেশেও যখন বঙ্গবন্ধু সরকার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, পুনর্গঠনের জন্য যখন এই বাকশাল গঠন করা হয়েছিল, সেটাও কিন্তু একটি অর্থনৈতিক কর্মসূচি ছিল এবং অর্থনীতি পুনরুদ্ধারেরই একটি পরিকল্পনা ছিল, কিন্তু ওটিও কিন্তু একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ছিল এবং বঙ্গবন্ধু নিজেও কিন্তু এটাকে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বলেছিলেন। এখন এই যে বাস্তবায়নের ক্ষেত্রে বা কতখানি সাফল্য অর্জন করেছিল সেই জিনিসটা আমরা দেখব যে এই যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হলো বা কিছু কিছু সুযোগ সুবিধা যেটা দেওয়া হলো কৃষকদের জন্য, শিল্পায়নের ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, সেই সুযোগ সুবিধার জন্য কতটুকু সফল হয়েছিল
কি কি সফলতা ছিল কৃষির ক্ষেত্রে? অল্প সময়ে আমরা বলতে পারি যে অনেকখানি সফল হয়েছিল। যেমন ধরো যে 1925 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নে একটি ধনী কৃষক শ্রেণীর জন্ম হয়েছিল, যাদেরকে আমরা বলছি নেপম্যান বা নতুন অর্থনৈতিক পরিকল্পনার। নেপ মানে হচ্ছে এনইপি। কৃষির ক্ষেত্রে অল্প সময় অনেক সুফল এসেছে এবং 1925 সালের মধ্যে একটি ধনী কৃষক শ্রেণী সৃষ্টি হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, সেটাকে আমরা বলছি নেপম্যান। এবং 1925 সালের মধ্যে 38 মিলিয়ন থেকে বেড়ে প্রায় 51 মিলিয়ন, অর্থাৎ প্রায় 30% বৃদ্ধি পেয়েছিল। ক্ষুদ্র জমির মালিকরা কাউকে শোষণ করে না বলে তাদের জমির মালিকানাও ফিরিয়ে দেওয়া হয়েছিল। শিল্পক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ কমানোর জন্য বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করা হয় এবং সরকারি ব্যয় হ্রাস করার জন্য শিল্প প্রতিষ্ঠান থেকে সরকারি ভর্তুকি তুলে নেওয়া হয়। সরকারের যে অংশটা ভর্তুকি দিত সেটি বন্ধ করে দেওয়া হয় এবং সরকারি ব্যয় হ্রাস করার জন্য সরকারি ভর্তুকির সাথে সাথে 10% ভারী শিল্প এবং প্রধান শিল্প প্রতিষ্ঠান সরকারি মালিকানায় রেখে 90% বা 90% ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। তো এসব বড় শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হয়, থেকে উৎপাদন এবং বিক্রির স্বাধীনতা দেওয়া হয়, তবে সরকারি দামে বিক্রি করতে হতো তাদের, অর্থাৎ সরকারি নির্ধারিত দামে তাদেরকে বিক্রি করতে হতো। শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারিভাবে ট্রাস্ট গঠন করা হয়, তাদের উৎপাদন বিক্রির স্বাধীনতা দেওয়া হয় এবং সরকারি দামে বিক্রির সুযোগ দেওয়া হয়। বৈদেশিক বিনিয়োগ, একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগও আহ্বান করা হয়। বৈদেশিক বিনিয়োগ ছাড়া একটি দেশের অর্থনীতি বা বড় বড় শিল্প প্রতিষ্ঠা করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য এই বৈদেশিক বিনিয়োগ আহ্বান করা হয়। যদিও বড় বড় দেশগুলো সেই সময়ও সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক সরকারকে তখনও স্বীকৃতি দেয়নি, তবুও তারা বৈদেশিক বিনিয়োগ আহ্বান করেছে এবং বাধ্যতামূলক শ্রমদান বাতিল করে ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়া হয়। আগেই বলেছি যে তাদের স্বাধীনতা দেওয়া হয় এবং 1928 সাল নাগাদ আমরা দেখি যে তেল শিল্পে 42% এবং শিল্পে 40% উৎপাদন বৃদ্ধি পায়। শ্রমিকদের তখন নগদ টাকায় বেতনের ব্যবস্থাও করা হয়। তার মানে হচ্ছে যে আমরা দেখছি যে অর্থনীতি কিন্তু একটা মানে ভালো জায়গায় অবস্থান করছে, একটা স্থিতিশীল অবস্থা তখন বিরাজ করছে অর্থনীতিতে। বাণিজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, বৈদেশিক বাণিজ্যে রাষ্ট্রের একচেটিয়া অধিকার স্বীকৃত হয়, ব্যক্তিগত উদ্যোগ গৃহীত হয়নি, যেহেতু সমাজতান্ত্রিক সরকার আগেই বলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদিও সমাজতন্ত্রের সাম্যবাদী আদর্শের সঙ্গে সংঘাত বা সাংঘর্ষিক আমরা বলেছিলাম, কিন্তু সেটাও কিন্তু বলা হয়েছিল যে এটা তাদেরকে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বা একটা সাময়িক ব্যবস্থা বলে এটা স্বীকার করা হয়েছিল। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে রাষ্ট্রের একচেটিয়া অধিকার স্বীকৃত হয়, এখানে কোনো ব্যক্তিগত অধিকার স্বীকার করা হয়নি, ব্যক্তিগত সুযোগ সুবিধা স্বীকার করা হয়নি। তবে 1928 সালের মধ্যে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন সহ কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে করে ব্যক্তি পর্যায়ে মোট বাণিজ্যের 3/4 বা 20% বাণিজ্যের উপর ব্যক্তিগত অধিকার স্বীকার করে নেওয়া হয়। পাইকারি বাণিজ্যের উপর সমবায়গুলোর অধিকার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এবং ব্যাংকিং খাতে আমরা যদি দেখি, 1921 সালের প্রথম সোভিয়েত ইউনিয়নে ব্যক্তিগত সম্পত্তির জন্য বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যা সমাজতান্ত্রিক আদর্শের বিপরীত। কিন্তু 1929 সালের মধ্যে কিছু কৃষি এবং সমবায় ব্যাংক সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপন করা হয়। এসব ব্যাংক সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের জন্য মূলধন বৃদ্ধি করে
এবং রাশিয়ার অর্থনীতির পুনর্গঠনে কিংবা পুনরুদ্ধারে বা পুনরুজ্জীবনে, যেটাই আমরা বলি না কেন, সেখানে একটা বিরাট ভূমিকা তারা পালন করে। এবং আগে বলেছিলাম আমরা যে কৃষির ক্ষেত্রে ছোট কৃষকদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবং তাদেরকে বাজারে উদ্বৃত্ত পণ্য বিক্রির সুবিধা দেওয়া হয়েছিল, এবং এই জন্যই মূলত এই ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর আমরা যাব যে এই ব্যাংকের পরে যদি আমরা দেখি যে মুদ্রার কথা যদি আমরা বলি, সোভিয়েত ইউনিয়নের মুদ্রার নাম ছিল কি? রুবল। সোভিয়েত ইউনিয়নের মুদ্রার নাম ছিল রুবল, কিন্তু সোভিয়েত ইউনিয়নে ওই সময়ে মুদ্রার নকল প্রতিরোধ করার জন্য একটা কাগজি মুদ্রার পরিবর্তে একটি ধাতব মুদ্রার প্রচলন করা হয়, যার মূল্যমান ছিল $5 এবং শেরভোনেজ নামে একটা ধাতব মুদ্রা প্রচলন করা হয়। 1924 সাল থেকে এই সোভিয়েত ইউনিয়নে বাজেট প্রথা চালু করা হয় এবং বলা হলো যে সব শিল্প প্রতিষ্ঠানকে তাদের আয় ব্যয়ের হিসাব বা ব্যালেন্স শিট প্রকাশ করার ব্যবস্থা করতে হবে বা ব্যালেন্স শিট প্রকাশ করতে হবে। এই যে আমরা যে সোভিয়েত ইউনিয়নের যে যুদ্ধকালীন সাম্যবাদ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য, পুনর্গঠনের জন্য লেনিনের যে কিছু পদক্ষেপ দেখলাম, যেটা নতুন অর্থনৈতিক নীতির কথা পড়লাম, সেখানটা এই যতক্ষণ পর্যন্ত আমরা এই পড়েছি, দেখেছি, সেটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে মূল জিনিসগুলা কি পাবো? যদি আমরা সবগুলাকে একসঙ্গে করে নিয়ে আসি, সামারাইজ করে নিয়ে আসি, তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে নতুন অর্থনৈতিক নীতি 1929 পর্যন্ত টিকে ছিল, কিন্তু 1924 সালের মধ্যেই কিন্তু মূলত এই অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল এবং যে বিরোধিতার সম্মুখীন হচ্ছিল বলশেভিক সরকার, সেখান থেকে অনেকখানি তারা বের হয়ে আসতে পেরেছিল এবং জনগণ তাদের উপরে অনেক বেশি আস্থা রাখতেও সক্ষম হয়েছিল। এটা বলশেভিক সরকারের জন্য অনেক বেশি একটি সাফল্য ছিল। সোভিয়েত শাসনের সূচনায় অর্থনৈতিক নীতি হিসেবে কমিউনিজমের পরিবর্তে শস্যের চাহিদা পূরণ করে নির্ধারিত করের বিনিময়ে উৎপাদনের সুযোগ দেয় এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা, বাজারের প্রত্যাবর্তন এবং উদ্বৃত্ত ক্রয় বিক্রয়ের যেহেতু সুযোগ ছিল, সেজন্য অনেক বেশি তাড়াতাড়ি, অনেক দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারে সক্ষম হয়েছিল। মুনাফা এবং পুঁজি সৃষ্টির জন্য ব্যক্তিগত উৎপাদনকে উৎসাহিত করা এবং নতুন করে কুলাক এবং নেপম্যান শ্রেণী সৃষ্টি হয়। তুলনামূলকভাবে আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য পরিকল্পনার সঙ্গে, অন্যান্য সময়ের সঙ্গে, কিংবা যুদ্ধকালীন সাম্যবাদের যে পলিসিগুলো ছিল সেগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে দেখব যে খুব দ্রুত কৃষি অর্থনীতি পুনরুদ্ধার করে এবং 1925 সালের মধ্যেই রাশিয়ার অর্থনীতি 1914 সালের পূর্বে যে অবস্থা ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে অবস্থায় ছিল, 1925 সালের মধ্যে আবার তারা সেখানে ফিরে যায় এবং 1913 সালে রাশিয়ায় প্রায় 4 কোটি টন শস্য উৎপাদিত হয়, যা 1921 সালে ছিল মাত্র 50 মিলিয়ন টন, কিন্তু 1924 সালে এসে এটি প্রায় আবার দ্বিগুণ হয়ে যায়। তার মানে আমরা এটাকে শতভাগ সফল বলতে পারি। কিন্তু যেহেতু এটি কমিউনিস্ট সরকার ছিল, সমাজতান্ত্রিক সরকার ছিল, সাম্যবাদী আদর্শ ছিল, সেহেতু সোভিয়েত ইউনিয়নেও সেই সময়ে লেনিন তার নিজের দলের অনেক নেতাকর্মীর বিরোধিতার সম্মুখীন হয়েছেন, অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন, যেহেতু এটা সমাজতান্ত্রিক আদর্শের বিরোধী ছিল। কিন্তু তারপরেও এটা রাশিয়াকে একটা স্থিতিশীল রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা দিতে সক্ষম হয়েছিল। এজন্য বলা হয় যে সাম্যবাদী আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা হলেও একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং একটি নতুন
আদর্শকে নতুন একটি রাষ্ট্রে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়া লেনিন যেটা বলেছিলেন যে সমাজতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পা বা দুই পা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পা পিছিয়ে আসা ছিল এই নতুন অর্থনৈতিক পরিকল্পনা। সেখানে বলা যায় যে উনি শতভাগ সফল হয়েছিলেন। কিছু সমালোচনা হয়েছিল সত্যি, কিন্তু তারপরেও তাকে সফল বলতে পারি আমরা। তোমরা কি বলো, সফল কিনা? এই যে সমাজতান্ত্রিক সরকারের কথা বললাম বা নতুন অর্থনৈতিক পরিকল্পনার কথা বললাম, সেখানে যে সফলতার কথা বললাম, তোমাদের কি ধারণা সফল নাকি বিফল? সফল হয়েছিল ম্যাম। হ্যাঁ, সফল হয়েছে। এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম বা যতখানি সফলতা দেখলাম, তাতে কি মনে হয় যে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কিংবা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? জি ম্যাম, সম্ভব। এবং লেনিনের এই নতুন অর্থনৈতিক পরিকল্পনাও অনেকখানি সফল হয়েছিল। সেই পরিসংখ্যানও আমরা দেখেছি যে 1914 সালের মধ্যে যুদ্ধ পরবর্তী সময়ে কিরকম ছিল এবং 24 সালের মধ্যে কতখানি পৌঁছে গিয়েছিল এই রাষ্ট্র ব্যবস্থা। যে আমরা একটু আগেই বলেছিলাম যে 1913 সালে রাশিয়ায় প্রায় 4 কোটি টন শস্য উৎপাদন হতো, যা 1921 সালে ছিল মাত্র 50 মিলিয়ন টন, এবং 1924 সাল নাগাদ এই উৎপাদনের মাত্রা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। তার মানেই হচ্ছে যে শতভাগই সফল হয়েছিল। কিন্তু তারপরেও সমালোচনা হয়েছে। কারণ কি? সমালোচনা হওয়ার কারণটাই হচ্ছে যে যেহেতু এটি সমাজতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল কিংবা সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে বিরোধপূর্ণ ছিল, এই জন্য এটি কে আমরা বলতে পারি যে সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে বিরোধপূর্ণ হলেও ওই সময়ের প্রয়োজন অনুযায়ী সে সময়ে যে যুদ্ধ বিধ্বস্ত একটা অর্থনীতি, অন্যদিকে রাশিয়ার মধ্যে আরো দুটো যুদ্ধ হয়েছে, দুটো বিপ্লব হয়েছে, একটা ফেব্রুয়ারি বিপ্লব, একটি হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। এই দুটো বিপ্লবের মধ্যে দুটো বিপ্লবেও রাশিয়া অনেকখানি বিধ্বস্ত ছিল এবং বিপ্লব পরবর্তী সময়ে যে বিরোধিতার সম্মুখীন হয়েছে সমাজতান্ত্রিক সরকার, সেখান থেকে উত্তরণের জন্যও এরকম একটি পরিকল্পনা প্রয়োজন ছিল এবং সেখানে সফলও হয়েছিলেন উনি। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম। ওকে, তাহলে আমি ধরে নিব যে তোমরা মোটামুটি ম্যাম বুঝতে পারছি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কারোর কোনো বোঝার সমস্যা না থাকে, এবং এর পরের ক্লাস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যালিন এবং ট্রটস্কির দ্বন্দ্ব, লেনিনের মৃত্যুর পরে ক্ষমতার দ্বন্দ্ব, এবং একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের বহির্বিশ্বের স্বীকৃতি আদায়ের যে প্রচেষ্টা, সেটার উপরে আমাদের একটা ক্লাস হবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং আশপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো।